Diagnostic imaging play a crucial role in the detection, characterization and staging of adnexal masses. আপনারা খেয়াল করেন এখানে তিনটা কথার মধ্যে আমরা রেড কালার দিয়ে রাখছি, একটা হলো ডিটেকশন, ক্যারেক্টারাইজেশন এবং স্টেজিং। একসময় ছিল যে শুধু ডিটেকশন করলে এনাফ, কিন্তু এখন আসলে সার্জিক্যাল দিক থেকে চিন্তা করলে শুধু ডিটেকশন, একটা রেডিওলজিস্টের দায়িত্ব শুধু ডিটেকশন পর্যন্ত এনাফ না, তাদেরকে শুধু ডিটেকশন না, ক্যারেক্টারাইজেশন করতে হবে এবং স্টেজিং করতে হবে। এটা করতে হবে কী জন্য? যে ফর দ্য অঙ্কোসার্জন, যে তারা আসলে এই পেশেন্টটাকে সার্জারি করবে কি করবে না, এই ডিসিশনটা আসলে আপনার রিপোর্টের উপরে ডিপেন্ড করবে। এই জন্য আসলে একজন রেডিওলজিস্টের ডিউটি শুধু ডিটেকশনের উপরেই না, ক্যারেক্টারাইজেশন এবং স্টেজিং অফ অ্যাডনেক্সাল ম্যাস। এবং একটা মডেলিটি দিয়ে দিস ইজ নট এনাফ, আমাদেরকে ডিফারেন্ট মডেলিটি ডিফারেন্ট রোল প্লে করে, এটাই আমরা আজকে একটু ডিসকাস করব। এবং গতকাল আপনারা অনেকেই আজকে যারা ছিলেন রেডিওলজিস্ট, গতকাল একটা সেমিনারে আমাদের একটা ওয়ার্কশপে আপনারা অ্যাটেন্ড করেছেন, যেখানে আমরা বলেছিলাম যে পোস্ট টেস্ট প্রবাবিলিটি, একটা ডিজিজের যে প্রবাবিলিটি, পোস্ট টেস্ট প্রবাবিলিটি, সেটা আসলে ডিপেন্ড করে যে আমি কোন মডালিটি নিয়ে কাজ করতেছি, তার সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, এবং ওই মডালিটিটাই আসলে ওই ডিজিজ করার জন্য কতখানি স্পেসিফিক। তো এই জন্য সব আপনাকে আগেই চুজ করে নিতে হবে যে আপনি যে ডিজিজটা ডায়াগনোসিস করছেন, আপনি যে মডালিটি নিয়ে কাজ করছেন, ইজ দিস অ্যাপ্রোপ্রিয়েট ফর ডায়াগনোসিস দিস। সো পোস্ট টেস্ট প্রবাবিলিটি আপনাকে করতে গেলে অবশ্যই আপনাকে আইডিয়াল মডালিটি দিয়ে কাজ করতে হবে এবং আইডিয়াল সিকোয়েন্সে কাজ করতে হবে টেকনিকে। আল্ট্রাসাউন্ড ইজ অফেন দ্য ফার্স্ট ইমেজিং স্টাডি পারফর্ম ইন দ্য ইভ্যালুয়েশন অফ সাসপেক্টেড ওভারিয়ান লিশন, বিকজ আমরা সবাই জানি ওয়াইডলি অ্যাভেলেবল, well accepted by patient, non-invasive and low cost. A combination of grayscale and color Doppler features obtained trans-abdominal and or endovaginal scanning. এখানে একটা বলি যে আমাদের সবার কাছে আসলে এখনকার মেশিনগুলো অনেক সফিস্টিকেটেড মেশিন, প্রত্যেকেরই আল্ট্রাসাউন্ডের সাথে বিমুডের সাথে একটা কালার ডপলার অপশন থাকে। যে কোনো সিস্ট হোক, এটা বিনাইন সিস্ট বা পেশেন্টটা একটা প্রিমেনোপোজাল ইয়াং যেটাই হোক, আমরা আসলে রুটিনলি এটা করা উচিত ইনকর্পোরেট আপনাদের ডিউটির মধ্যে, যে যখনই আমরা কোনো সিস্ট দেখব বা ইভেন ফলিকুলও মনে হবে, অবশ্যই আমরা এটাকে কালার ডপলার দিয়ে একটা ইভ্যালুয়েশন করব। নেক্সট হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল। একসময় ট্রান্সভাজানাল যখন আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করা হতো তখন শুধু ট্রান্সভাজানালই করা হতো, কিন্তু এখন এটা বলা হচ্ছে যে আমরা যদি ট্রান্সভাজানালের সাথে অ্যাডেড ট্রান্স অ্যাবডোমিনাল অ্যাড করি তাহলে সেন্সিটিভিটিটা আরেকটু বাড়ে। তো এই কারণে যখনই কোনো পেশেন্টের এন্ডোভেজানাল আল্ট্রাসাউন্ড থাকবে, প্লিজ অ্যাড দ্য ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড অলসো। In an ultrasound indeterminate adnexal mass, Doppler ultrasound has shown a sensitivity 84% and specificity 82% in diagnosing cancer. So how important to put Doppler in your machine? Just put on the Doppler, color Doppler in your machine. এইটুকুর জন্য আমরা দেখছি আমাদের সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি অনেক বেশি বেড়ে যাচ্ছে। নেক্সট কম্পিউটার টমোগ্রাফি। আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখবেন যে আল্ট্রাসাউন্ড করার পরেই নেক্সট আমাদের যে মডালিটিটা ক্লিনিশিয়ানরা আমাদের কাছে সবচেয়ে বেশি অ্যাডভাইস করে সেটা হচ্ছে কম্পিউটার টমোগ্রাফি। কিন্তু এই কম্পিউটার টমোগ্রাফির আসলে সিটির রোলটা ওভারিয়ান লিশনের ক্ষেত্রে কতটুকু আমরা একটু জানি। কম্পিউটার টমোগ্রাফি অফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস আফটার কন্ট্রাস্ট অ্যাডমিনিস্ট্রেশন। এটা মনে রাখবেন, অনেকে বলে যে রেডিয়েশনের ভয়ে ইয়াং গার্ল আমরা নন কন্ট্রাস্ট অ্যাবডোমেন ইভ্যালুয়েশন করতে দেয় আমাদের ক্ষেত্রে, কিন্তু আসলে নন কন্ট্রাস্ট অ্যাবডোমেন মনে রাখতে হবে যে এটা একটা সফট টিস্যু, এখানে ইনহেরেন্ট কন্ট্রাস্ট কম থাকে সিটিতে, এই জন্য আমরা আসলে কিছুই ইভ্যালুয়েট করতে পারি না। তো অবশ্যই এটা আমাদেরকে কন্ট্রাস্ট, আমাদের এখানে অনেক ক্লিনিশিয়ান আছেন, গাইনি অঙ্কোলজিস্ট আছেন, এই জন্য আমি বলছি যে অবশ্যই কন্ট্রাস্ট সিটি স্ক্যান করতে হয়। ইম্পর্টেন্ট ফর বোথ ইভ্যালুয়েশন, স্প্রেড অফ ম্যালিগনেন্ট লিশন অ্যান্ড ডিটেকশন অফ রিকারেন্স আফটার থেরাপি। তাহলে আমরা দেখেন সিটি স্ক্যানের মেইন কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে আমার তার হচ্ছে এক্সটেনশনটা মানে স্প্রেডটা দেখার জন্য, আর রিকারেন্স, কিন্তু ইটস লিমিটেড ভ্যালু ইন প্রাইমারি ডিটেকশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অফ ওভারিয়ান ম্যাসিস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে পেশেন্ট পাঠানো হয় যে ওভারিয়ান টিউমারের ক্যারেক্টারাইজেশন করার জন্য বা ডায়াগনোসিস করার জন্য, কিন্তু স্টাডি বারবার বলছে যে ইট হ্যাজ লিমিটেড ভ্যালু ইন দ্য প্রাইমারি ডিটেকশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন। With CT scan, only lesions containing fat tissue and calcification like mature teratoma can be easily characterized. In a sonographically indeterminate adnexal mass, CT scan has shown sensitivity 81% and specificity 87% in ovarian cancer. But usually এটা এক্সপেক্ট করা হয় যে যেখানে MRI অ্যাভেলেবল, যদি আমরা সোনোগ্রাফিক্যালি ইনডিটারমিনেন্ট কোনো অ্যাডনেক্সাল লিশন দেখি তাহলে আমাদেরকে এমআরআই রেফার করা।
CT scan is the imaging technique of choice in staging, looking for omental and peritoneal implant. Ascites, lymphadenopathy is very important to assess extension of the disease. Therapy response evaluation is usually performed by CT comparing pre-treatment and post-treatment scan. অনেক সময় আমাদেরকে অনকোলজিস্ট বলে যে আমরা কয়টা কেমোর পরে আসলে ইভালুয়েশন করব, যেটা প্রেফারেবলি আমরা সাধারণত 6 সাইকেল পরেই আমরা কেমোথেরাপি ইভ্যালুয়েট করব। আমি আসলে রেডিওলজিস্টদেরকে স্পেশালি বলছি যে অনেক সময় আমাদেরকে যখন টিউমার বোর্ডে বসতে হয় বা অনকোলজিস্টের সাথে ওভার দ্য ফোনে কথা বলতে হয়, তখন এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে কোন ট্রিটমেন্টটা কখন আফটার কয়টা সাইকেলের পরে আমরা আসলে ইভ্যালুয়েশন করতে হয় একটা পেশেন্টকে। তাহলে থেরাপি রেসপন্সটা আমরা সাধারণত করব ইউজুয়ালি 6 সাইকেলের পরে, তবে 3 সাইকেলের পরে আমরা করতে পারি ইফ সেরাম মার্কার্স আর নেগেটিভ অ্যান্ড দেয়ার লেভেলস আর নট ডিক্রিজিং, তখন আমরা 3 সাইকেলের পরে জাস্ট একটা চেক করে নিতে পারি যে, কিন্তু ইউজুয়ালি যেটা আমাদের করতে হয় সেটা হলো 6 সাইকেলের পরে, এটা হলো রুটিন। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের স্টেজিংয়ের জন্য আর হচ্ছে থেরাপি রেসপন্স ইভ্যালুয়েশনের জন্য আমাদের সিটি স্ক্যানটা। অনেকে দেখা যায় যে প্রথমে দেখা যায় যে আলট্রাসাউন্ডে যদি কোনো ওভারিয়ান সিস্ট ডিটেকশন হয়, তারা আগেই পেট সিটির জন্য হলো রেকমেন্ড করে, কিন্তু আসলে পেট সিটির জন্য রেকমেন্ড করা ডিটেকশনের জন্য মানে কতটুকু জাস্টিফিকেশন। FDG PET is being increasingly used and its role in the evaluation of ovarian tumor appears to be crucial in the post-operative follow-up of patient with suspected recurrence. তাহলে আমরা যেটা দেখলাম যে মেইন ফাংশনটা রোল প্লে করছে হচ্ছে আলট্রাসাউন্ড। ইনডিটারমিনেন্ট কেসে আমরা মেইনলি এমআরআই, যেখানে এমআরআই অ্যাভেলেবল না সেখানে আমরা সিটি। নেক্সট স্টেজিংয়ের জন্য এবং পোস্ট কেমোথেরাপি, প্রি অ্যান্ড পোস্ট কেমোথেরাপি ফলো আপের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান। আর হচ্ছে আমরা এফডিজি পেটটা আমরা করব পোস্ট অপারেটিভ ফলো আপের ক্ষেত্রে, যেখানে আমরা সাসপেক্ট করব রিকারেন্স। তাও কখন আগে আমরা সিটি স্ক্যান করে আমরা রিকারেন্সেরটা ইভালুয়েট করার চেষ্টা করব, কিন্তু যদি দেখি যে সিটি স্ক্যান নর্মাল বাট সেরাম মার্কারটা রেজড, সেই ক্ষেত্রে ইনডিটারমিনেন্ট কেসে তখন আমরা আসলে পেট সিটি করব। পেট সিটি রিকারেন্সের দেখার জন্য দিস ইজ নট দ্য ফার্স্ট মডালিটি অফ চয়েস। সো আমরা জানি যে ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে আমরা এখন দেখছি যে পেট সিটির রোলটা একটু লিমিটেড আছে। This imaging modality demonstrated a sensitivity of up to 91% and a specificity up to 100% in the detection of cancer recurrence and plays a crucial role especially when CT scans are negative but serum markers level increase. তাহলে প্রথম স্ক্যান হলো আমার রিকারেন্সের জন্য, নট এফডিজি, সিটি স্ক্যান। যদি না হয় তখন আমরা পেট সিটিতে যাব। পেট সিটি is not usually performed in the initial evaluation of this patient, mostly because it may lead both false positive and false negative results. It has been to be considered that several benign lesions, particularly teratoma and endometrioma, কারণ এন্ডোমেট্রিওমার মধ্যে আমাদের ব্লাড প্রোডাক্ট থাকে, ডিফারেন্ট এজের ব্লাড থাকে, টেরাটোমার মধ্যে ক্যালসিফিকেশন থাকে, ফ্যাট থাকে, এই কারণে দেখা যায় মে শো এফডিজি আপটেক whereas small less than 1 centimeter necrotic low grade tumor may not. এই কারণে এই ফলস পজিটিভ ফলস নেগেটিভের জন্য সাধারণত পেট সিটিকে ইনিশিয়াল ওয়ার্কআপ হিসেবে রেকমেন্ডেড করা হয় না। However, finding an increased FDG uptake in the post-menopausal women has always to be considered an abnormality. এবার আমরা আসি এমআরআই। এমআরআই রোলটা কোথায়? MRI is an essential problem-solving tool to determine the site of origin of a pelvic mass, then to characterize an adnexal mass, especially in patient with indeterminate lesion. আসলে ইনডিটারমিনেন্ট যখনই আলট্রাসাউন্ড হয় আমরা অলওয়েজ রেকমেন্ড করি যে এমআরআই করার জন্য। এমআরআই একটা বেস্ট প্রবলেম সলভিং টুল। MRI is also reliable in detecting local invasion. The main advantage of MRI are high contrast resolution with excellent soft tissue contrast and lack of ionizing radiation exposure, which is particularly important in young female. In order to obtain anatomic information and to study morphological and signal intensity character, both T1 and T2 weighted sequences are needed. এখন আমাদের কথা হলো আপনি যখন কোথাও প্র্যাকটিস করবেন তখন আপনাকে আপনার টেকনোলজিস্ট যে ছবি দিবে আপনি কি সেই ছবিতে স্যাটিসফাইড থাকবেন? থাকবেন না, কারণ আপনি জানেন যে আপনি একটা পেশেন্টের যে কেসটা করবে আপনাকে আপনি টেকনোলজিস্টকে যেটা করতে হবে একদম কেস বেসড তাদেরকে আপনাকে একটা ডিরেকশন দিয়ে রাখতে হবে। এই জন্য হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা গতদিন আমরা বললাম যে প্রি টেস্ট প্রবাবিলিটি। আপনি যদি পেশেন্টের হিস্ট্রি না জানেন যে এই পেশেন্টের ওভারিয়ান টিউমার আমি সাসপেক্ট করছি,
তাহলে আপনি কিভাবে পোস্ট টেস্ট প্রবাবিলিটিতে আপনি ডায়াগনস্টিক অ্যাকুরেসি বের করতে পারবেন? তাহলে আমি যদি জানি হিস্ট্রি থেকে যে পেশেন্টটার আগের আল্ট্রাসাউন্ড করা হয়েছে বা হিস্ট্রিতে পেশেন্টটার একটা ওভারিয়ান লিশন আমরা সাসপেক্ট করছি, তখন আমরা আমাদের টেকনোলজিস্টকে বলবো যে আমাকে এই প্রোটোকলে দিবেন। যেমন আমরা যখন ওভারি প্রোটোকল নিয়ে কাজ করি তখন অবশ্যই সেখানে আমাদের T1 T2 সিকোয়েন্স থাকে এবং তার সাথে অবশ্যই আমাকে T1 ফ্যাট সেট দিতে হবে, নট আফটার কন্ট্রাস্ট। আফটার কন্ট্রাস্ট আমরা তো T1 ফ্যাট সেট করবো, অনেক জায়গায় দেখা যায় যে T1 ফ্যাট সেট তারা করেই না, তার ফলে এই পেশেন্টটাকে ফ্যাট কন্টেনিং লিশন আছে কি না এই জিনিসটাই আমরা বুঝতে পারি না। বিনাইন থেকে ম্যালিগনেন্টের প্রথম যে ক্রাইটেরিয়াটা আমার ফ্যাট সেট সিকোয়েন্স সেটাই আমরা পাই না। তো এই কারণে হচ্ছে যেটা করতে হবে আপনাকে, আপনি ডিপার্টমেন্টে যেটা করতে হবে যে কেস বেসড, আপনি টেকনোলজিস্টকে, এখানে অনেক টেকনোলজিস্ট এখানে আছে, তাদেরকেও আমি বলবো যে আপনারা সব পেশেন্টকে ঢালাওভাবে একইভাবে স্ক্যান করবেন না। পেলভিস মানে পেলভিস, আপনারা জানেন যে এন্ডোমেট্রিয়ামের জন্য একরকম, সার্ভিক্সের জন্য একরকম, ওভারির জন্য একরকম। অতএব এটা আপনি রেডিওলজিস্টকে আপনি বলবেন যে এই পেশেন্টের এরকম সমস্যা আমরা কিভাবে স্ক্যান করব। অতএব প্রত্যেক ইনস্টিটিউটে তাদেরকে কেস বেসড একটা প্রোটোকল তাদেরকে টেকনোলজিস্টকে বলে দিতে হবে, কারণ সে যদি ইমেজ ঠিকমতো না নেয় তাহলে আপনি ইভ্যালুয়েশন ঠিকমতো করতে পারবেন না। The fat set T1 weighted images are helpful to detect hemorrhagic areas and fat tissue. The use of intravenous gadolinium improves the detection of enhancing septa and solid components with the mass and potential and omental implants. আমরা আজকে যদিও এমআরআই নিয়ে ডিসকাস করব না, কিন্তু একটু আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই নতুন এমআরআইয়ের যে রোলটা এখানে আসছে বা সিটিতেও আমরা এখানে আসছি, সেটা হচ্ছে যে আমরা যেটা ব্রেস্ট আর ইয়াতে কন্ট্রাস্ট ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটা আমরা ইউজ করি, এখন নতুন যে ইমপ্লিমেন্ট হচ্ছে এমআরআইয়ের সেটা হচ্ছে যে আইভি কন্ট্রাস্টের যে ব্রেস্টে আমরা যেমন কাইনেটিক কার্ভ আমরা দেখি, এখানেও আমরা সেরকম আমরা কন্ট্রাস্টের অ্যাটেনুয়েশন কার্ভটা দেখি, যে কন্ট্রাস্টের পিক কেমন করে উঠছে কেমন করে নামছে। এইভাবেই হচ্ছে আমরা শুধু মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স না, আমরা কন্ট্রাস্ট ক্যারেক্টারিস্টিক্স দিয়েও বিনাইন থেকে ম্যালিগনেন্টটা ডিফারেন্সিয়েট করি। এখন হচ্ছে আমরা দেখলাম যে আল্ট্রাসাউন্ডের সেন্সিটিভিটি কেমন, এমআরআইয়ের সেন্সিটিভিটি সিটির কেমন। ইন দ্য ইভালুয়েশন অফ অ্যাডনেক্সাল ম্যাস ইনডিটারমিনেট অন আল্ট্রাসাউন্ড, MRI has sensitivity and specificity 76 and 97% respectively in the diagnosis of ovarian cancer. Assessment যদি কন্ট্রাস্ট দিই আমরা, সেক্ষেত্রে সেন্সিটিভিটি and specificity 81% and 98%। তাহলে এই 98%টা আসলে আসছে যখন থেকে এই কন্ট্রাস্ট কাইনেটিক কার্ভটা ইউজ করা হচ্ছে, তখন থেকেই দেখা যাচ্ছে যে আমরা বিনাইন আর ম্যালিগনেন্টের ডিফারেন্সিয়েশনটা আরও ভালো করতে পারছি। তো এই জিনিসটা আমি একটু আপনাদেরকে একটু নলেজে দিতে চাই যে এটা একটা নতুন আসছে যে কন্ট্রাস্ট কাইনেটিক কার্ভ। আজকে আমরা যেটা আলোচনা করব, আসলে 1 ঘন্টার মধ্যে ওভারে একটা অনেক বড় জিনিস, দেখলেও মনে হয় দুটো ছোটো ছোটো অর্গান, কিন্তু আসলে একটা বিশাল জিনিস। তার আগে আপনাদের কাছে আমাদের একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আল্ট্রাসাউন্ডে ওরাটস কয়জন ইউজ করেন, ওরাটস ব্যবহার করেন? রেডিওলজিস্ট কয়জন ওরাটস ব্যবহার করেন? কোন? আচ্ছা, মোস্ট অফ দ্য রেডিওলজিস্ট এটা করে না, কিন্তু আসলে করা উচিত। যেরকমভাবে আমাদের বাইরাটসটা বলা হয় যে উইদাউট বাইরাটস একটা ব্রেস্টের লিশন রিপোর্টটা গ্রহণযোগ্য নয়, আস্তে আস্তে এটাও এখন বলা হচ্ছে যে আমেরিকান কলেজ অফ রেডিওলজি বলছে যে উইদাউট ওরাটস আসলে কোনো রিপোর্টই গ্রহণযোগ্য না, অবশ্যই ওরাটস ক্যাটাগরাইজেশন করতে হবে যে সমস্ত লিশনের ক্ষেত্রে। এখন আমরা আসি যে এই ওরাটসটা হচ্ছে যেটা আমাদের 2019 পর্যন্ত ছিল, কোভিডের সময় ওরা বাসায় বসে বসে আবার এই কাজটা করেছে, 2020 আবার আপগ্রেড করেছে। তো তারা যেহেতু আপগ্রেড করছে, আমাদেরকে এখন নতুন জিনিসটা জানতে হবে। আরেকটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যেহেতু সিটি স্ক্যান আমাদের এখানে অনেক অ্যাডভাইস আসে, শুধুমাত্র যে স্টেজিংয়ের জন্য তা না, অনেক সময় ডিটেকশনের জন্য আসে। এখন ডিটেকশনের জন্য একটা সিটি স্ক্যান হয়ে গেছে, আপনি তো বলতে পারবেন না যে না আমি এটা রিপোর্ট করতে পারবো না, এখন আপনাকে রিপোর্ট করতে হবে। তারপরে হচ্ছে সেখানে এমআরআই অ্যাভেইলেবল না, আপনি পেশেন্ট সিটি স্ক্যান করেছে, যেহেতু সিটি স্ক্যান অ্যাভেইলেবল, তাহলে ওরাটসের আল্ট্রাসাউন্ডের যেমন ওরাটস ক্যাটাগরি আছে, এমআরআই ওরাটস ক্যাটাগরি আছে, তাহলে সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা কি করব? কারণ কোনো ইমেজিংয়ে আপনাকে ডেফিনেট ডায়াগনোসিস আপনি দিতে পারবেন না ইমেজিংয়ের ক্ষেত্রে। ওরাটস বা আল্ট্রাসাউন্ড বা এমআরআই আমরা সবখানে প্রবাবিলিটি দিচ্ছি যে 2, 3, 4 দিস আর দ্য প্রবাবিলিটি। তাহলে সিটি স্ক্যানের ক্ষেত্রে এরকম কোনো মার্কিং ছিল না, আমরা শুধু লিখে দিতাম কমপ্লেক্স ম্যাস এরকম। তাহলে সিটির ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা সিটি স্কোরিং সিস্টেম
যদিও এখানে এখনও আমেরিকান কলেজ অফ রেডিওলজি এটা বলেনি, এটা ডিফারেন্ট স্টাডিতে 2024-এ আসছে। তবে এটা ইউজ করলে সেটা শুধুমাত্র রেডিওলজিস্টদের না, রেডিওলজিস্টদের কনফিডেন্স লেভেলটাও যেমন বাড়ে, একটা ক্লিনিশিয়ান সেও বুঝতে পারে যে আসলে এই পেশেন্টটার সে কতখানি প্রবাবিলিটি টু বি ম্যালিগনেন্ট, এই জিনিসটা রিপোর্টটা থেকে বুঝতে পারে। এখন আমরা আসি আপডেট ওরাটস ভার্সন 22 নামে, 2022। এখানে কিছু ভার্সন এখানে আছে, আমি আপনাদেরকে একটা করে শিট দিয়েছি কারণ অনেক বড় লেকচার এত কম সময়ের মধ্যে বলা সম্ভব না। একটা হচ্ছে 22-তে আপডেট, আল্ট্রাসাউন্ড ইনক্লুডস নিউ লেক্সিকন ডেসক্রিপ্টরস টু ইমপ্রুভ স্পেসিফিসিটি অফ লোয়ার রিস্ক লিশন, ইনক্লুড দ্য টার্মস বাইলোকুলার ফর সিস্টিক লিশন অ্যান্ড শ্যাডোয়িং ফর স্মুথ লিশনস। দেখা গেছে যে কিছু কিছু লিশন তাদের একটা ছিল ইউনিলোকুলার আর একটা ছিল মাল্টিলোকুলার। তো ইউনিলোকুলার আর মাল্টিলোকুলার এটার মধ্যে দেখা গেছে যে বিনাইন আর ম্যালিগনেন্টের মধ্যেখানেও একটা গ্রুপ পড়ে যাচ্ছে, তারা একটু লো রিস্কের মধ্যে। বা একটা গ্রুপ আছে যে মাল্টিলোকুল মানে একটাই লোকিউল মানে বাইলোকিউলার, কিন্তু তারা বিনাইন গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে আবার মাল্টিলোকুলার ক্যাটাগরিতে তারা পড়ে যাচ্ছে। তো এই লো রিস্কটাকে একটু স্পেসিফাই করার জন্য তারা হচ্ছে যে টার্মটা ইনক্লুড করেছে সেটা হচ্ছে বাইলোকুলার, এটা আমরা একটু পরে আসতেছি। সিস্টিক লিশনের ক্ষেত্রে আবার কিছু সলিড লিশনের ক্ষেত্রে শ্যাডোয়িং আছে, যেটা আমরা ব্রেস্টে আমরা দেখি যে ব্রেস্টে লিশনের ক্ষেত্রে শ্যাডোয়িং, তেমনি ম্যালিগনেন্ট লিশন ওভারির ক্ষেত্রেও কিছু আল্ট্রাসাউন্ডে শ্যাডোয়িংয়ের উপরে তারা ডিপেন্ড করেছে। সেই শ্যাডোয়িংটা শুধুমাত্র সলিড লিশনের ক্ষেত্রে, তবে আউটার কন্ট্যুরটা স্মুথ হতে হবে। Emerging data validate that the risk of malignancy ORATs U3 adnexal lesion is low. এটা আমরা আসবো আসতে। Management guidance have been upgraded to allow short-time ultrasound follow-up, although MRI should still be considered for solid by ORATs 3 lesion. এখন আমরা আসি কি ইন শর্টে যে কি আপগ্রেড করা হয়েছে আসলে এই 2022-তে। যেখানে আগে নর্মাল ওভারির জন্য লেখা তো কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি একটু বলতে থাকি। আচ্ছা এটা না দেখলেও হবে, আমি জাস্ট বলি। সেটা হচ্ছে যে ওরাটস ক্যাটাগরিতে নতুন যে অ্যাপ্লিকেশনটা মানে আপডেট হয়েছে সেটা হচ্ছে আগে নর্মাল ওভারিতে এটার মধ্যে ছিল না, নর্মাল ওভারি কোনো ক্যাটাগরির মধ্যে ফেলা ছিল না, কিন্তু এখন এই নতুন আপগ্রেডের মধ্যে নর্মাল ওভারিকেও তারা ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছে। এটা গেল একটা। আর সাসপেক্ট ওভারিজ লিশন ইনভলভিং দ্য ওভারিজ and or fallopian tubes and para-ovarian cyst all are included within the ORATs when the intensity to satisfy risk of malignancy. Scenario when ORATs does not apply include pelvic inflammatory disease, ectopic pregnancy, torsion of normal ovary. আগে যেমন এই জিনিসগুলোকে ক্যাটাগরাইজ করা ছিল না, অতএব যখন ওরাটস করতে যাওয়া হতো যে একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে আমি কি ওরাটস করব, টর্শন ওভারির ক্ষেত্রে আমি কি ওরাটস করব, এই সমস্ত একটা হেজিনেস ছিল। এখন নতুন আপগ্রেডের মধ্যে এই জিনিসটা আসছে, নতুন আপগ্রেডের মধ্যে এটা আসছে যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, একটোপিক প্রেগনেন্সি অর টর্শন অফ এ নর্মাল ওভারি, এটা আমাদের ওরাটস ক্যাটাগরির মধ্যে এরা পড়বে না। লিশন ক্লিয়ারলি আইডেন্টিফাইড অ্যাজ এ নন ওভারিয়ান অর নন টিউবাল অরিজিন আর অলসো এক্সক্লুড বাই ওরাটস ক্যাটাগরি। যেমন হচ্ছে আমরা জানি যে সাবসেরাস ফাইব্রয়েড, ব্রড লিগামেন্ট থেকেও আসতে পারে ফাইব্রয়েড, এই সমস্ত লিশনগুলোকে অবশ্যই এদেরকে ওরাটস ক্যাটাগরি করা যাবে না। আরও কিছু আনা হয়েছে কনসেপ্টের মধ্যে নতুন আপগ্রেডের মধ্যে। যদি ওভারি আমরা কোনো ইমেজিং মডালিটিতে খুঁজে পাচ্ছি না, সে খুঁজে না পাওয়া বা ক্যারেক্টারাইজ করতে পারছি না, কিন্তু সেই ক্যারেক্টারাইজেশনটা হচ্ছে আমার অ্যাবিলিটির জন্য না বা আমার জ্ঞানের জন্য না, যে একটা সিস্ট পাচ্ছি আমি এটাকে ক্যারেক্টারাইজ করতে পারছি সেটা না, আমার টেকনিক্যাল কোনো ফল্টের জন্য আমি পাচ্ছি না, বা ওভারি খুঁজে পাচ্ছি না, হয়তো আমি আল্ট্রাসাউন্ডে খুঁজে পাচ্ছি না, আমি হয়তো বা এমআরআই বা এটা দিয়ে আমি খুঁজে পাবো, তাহলে আমাকে নেক্সট ইমেজিং মডালিটিতে যেতে হবে। যেমন এই জন্য বলা হচ্ছে যে যখন এরকম টেকনিক্যাল কোনো প্রবলেম থাকবে তখন আমরা এটাকে বলবো ওরাটস 0। এই ওরাটস 0টা হচ্ছে নতুন একটা আসছে, সেটাকে বলা হচ্ছে টেকনিক্যালি ইনঅ্যাডিকুয়েট। যেমন এক্সাম্পল হিসেবে ওরা বলছে আল্ট্রাসাউন্ড ফলো আপ অফ ওভারিয়ান লিশন প্রিভিয়াসলি সিন অর অন অ্যানাদার মডালিটি, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি ওভারিই খুঁজে পাচ্ছি না, লিশন তো দূরে থাক,
তখন মনে করতে হবে মানে আমার এটা হয়তো বা টেকনিক্যাল ফল্টের জন্য হচ্ছে, সেক্ষেত্রে আমি অন্য মডালিটির আমি হেল্প নিতে পারবো। অথবা হাই রিস্ক পেশেন্ট, স্ক্রিনিং আল্ট্রাসাউন্ড ফর ওভারিয়ান ক্যান্সার, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো টেকনিক্যালি ইনঅ্যাডিকুয়েট, সেক্ষেত্রে আমরা অন্য মডালিটির হেল্প নিব, যেটা আমরা বাইডার্সে ইউজ করি, এখানেও একই। নাও আরও কিছু আমরা আসছে, পেশেন্ট শুড বি ক্যাটাগরাইজড অ্যাজ প্রি অ্যান্ড পোস্ট মেনোপোজাল। এটা আমরা যখন ওরাটস ক্যাটাগরি করব, অবশ্যই আমরা প্রি বা পোস্ট মেনোপোজাল এই দুই ভাগে আমরা ভাগ করে নিব। when menopausal status is relevant for this stratification and management, এটা ম্যাডাম ভালো জানেন যে এটা প্রি মেনোপোজ এবং পোস্ট মেনোপোজের ট্রিটমেন্ট মডালিটিটা সম্পূর্ণই আলাদা হয়। এই কারণে আমরা যখন ওরাটস ক্যাটাগরাইজেশন করব, অবশ্যই আমরা এটা ভাগ করে নিব যে পেশেন্টটা প্রি মেনোপোজাল না পোস্ট মেনোপোজাল। এখন একটা ওরা একটা প্রপোজাল দিয়েছে, সেটা হলো পোস্ট মেনোপোজাল ডিফাইন্ড অ্যাজ অ্যামেনোরিয়া উইদিন অর মোর দেন 1 year। যদি আর্লি পোস্ট মেনোপোজাল কাকে বলবো, যে আর্লি যদি লেস দেন 5 years হয়, লেট ইকুয়াল অর মোর দেন 5 years। ইফ আনসার্টেন অর ইউটেরাস ইজ অ্যাবসেন্ট, ম্যানেজমেন্ট পোস্ট মেনোপোজাল ইফ এজ ইজ 50, তাহলে আমরা আর্লি ধরবো মোর দেন 50 বাট লেস দেন 55, লেট ধরবো ইকুয়াল অর মোর দেন 55। যদি ইউটেরাস অ্যাবসেন্ট থাকে এবং পেশেন্ট যদি বলতে না পারে, সেক্ষেত্রে আমরা এটা ধরবো। মাল্টিপল এবং বাইল্যাটারাল লিশনের ক্ষেত্রে আমরা কি বলবো? আগে বলা হতো মাল্টিপল এবং বাইল্যাটারাল লিশনের ক্ষেত্রে বলা হতো যে আমরা যেটা ক্যাটাগরাইজ ম্যাক্সিমাম ধরবো সেটাই আমরা করব, কিন্তু এখন বলা হচ্ছে যে না, যদি দুই পাশে দুই ধরনের লিশন থাকে, ব্রেস্টের ক্ষেত্রে আলাদা, কিন্তু ওভারির ক্ষেত্রে তারা হচ্ছে আলাদা আলাদাভাবে ক্যাটাগরাইজ করতে বলেছে। ব্রেস্টের ক্ষেত্রে আমরা যেমন বলি দুইটা একসাথে আমরা ক্যাটাগরাইজ করে একটা ফাইনাল একটা বাইডার্স দিই, কিন্তু এখন বলা হচ্ছে ওরাটসেও আগে তাই করা হতো, কিন্তু এখন ওরা বলছে যে না, আমরা ইচ লিশন সেপারেটলি আমরা ক্যারেক্টারাইজ করব, আর কিন্তু আমরা ট্রিটমেন্ট করব হচ্ছে সবচেয়ে হাইস্ট যে ওরাটস স্কোর, মানে আলটিমেটলি ব্রেস্টের ওখানেই গেছে, মানে আলটিমেটলি ওরাটস স্কোর যেটা হাইস্ট সেই অনুযায়ী আমি ট্রিটমেন্ট দিব। কিন্তু আবার যদি দেখা যায় যে দুই পাশের লিশন সম্পূর্ণ দুই ধরনের এবং তার ম্যানেজমেন্ট যদি আলাদা হয় এবং তার ফলো আপ যদি আলাদা হয়, আমাকে ওইভাবে বলতে হবে যে রাইট ব্রেস্ট লিশনের জন্য আমাকে মনে করি আমার এমআরআই করতে হবে, ইনডিটারমিনেট লিশন, তাহলে আমাকে রাইট ব্রেস্টের জন্য এমআরআই। যদি লেফট ব্রেস্টের জন্য আল্ট্রাসাউন্ড হয়, তাহলে বলতে হবে যে লেফট ব্রেস্ট ইজ বেস্ট ফর আল্ট্রাসাউন্ড। মানে এইভাবে আমাকে আলাদাভাবে তাদেরকে সেপারেট অ্যাটেনশন দিয়ে বলতে হবে। তাহলে আমরা আবার ইন শর্টে দেখি যে আমাদের 2009-এ কী ছিল, 22-তে কী আসছে। 2009-এ যেটা ছিল, 0-তে যেটা ছিল ইনকমপ্লিট ইভ্যালুয়েশন, এখন ওরা ইনকমপ্লিট ইভ্যালুয়েশনটা হচ্ছে একটু ক্যাটাগরাইজ করে দিয়েছে যে কাদেরকে আমরা ইনকমপ্লিট ইভ্যালুয়েশন বলবো, যেখানে আমাদের টেকনিক্যাল ফল্ট থাকবে। বারবার বলছি টেকনিক্যাল ফল্ট, নট মাই ফল্ট, যে আমি ইভ্যালুয়েশন করতে পারছি না সেটাকে জিরো বলা যাবে না। যেখানে টেকনিক্যাল ইররের জন্য আমি ইভ্যালুয়েশন করতে পারছি না, সেটা হচ্ছে জিরো। আচ্ছা, এখন ওরাটস স্কোরের 1-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা 2019-এ ছিল, সেখানে ছিল যে যদি ফলিকুলার সাইজ লেস দেন 3 ইকুয়াল অর লেস দেন 3 সেন্টিমিটার অর কর্পাস লুটিয়াল সিস্ট ইকুয়াল অর লেস দেন 3 সেন্টিমিটার, সেটা ইনক্লুড থাকতো, ইনক্লুড ছিল স্কোর 1-এর মধ্যে। কিন্তু এখন যেটা মেজর একটা যে চেঞ্জটা আসছে, সেটা হচ্ছে যে নর্মাল ওভারিও এখন স্কোর 1-এর মধ্যে। এটার ইম্পর্টেন্সটা কী জন্য? এটার ইম্পর্টেন্স হচ্ছে যে এখন মনে করেন একটা পেশেন্টের আগে ক্যাটাগরি ছিল 2 অথবা 3 ছিল, সে ফলো আপে আপনার কাছে আসলো, আপনি দেখলেন যে তার ওভারিতে এখন কোনো সিস্ট নাই, তাহলে দেখা যাচ্ছে যে আমি কোনো আসলে ওরাটস ক্যাটাগরি করছি না, কারণ এখন তো তার কোনো কিছুই নাই ওভারিতে, নর্মাল। তার ফলে হচ্ছে ক্লিনিশিয়ান বুঝতে পারছে না যে তার মানে ডকুমেন্ট থাকছে না যে সে যে 3 ক্যাটাগরি থেকে 1 ক্যাটাগরিতে ডাউন স্টেজ হলো। যদি ছোট হয় তখন তাও আমরা লিখি যে হ্যাঁ 2 বা 3, কিন্তু একদম নর্মাল ওভারির ক্ষেত্রে আমরা সাধারণত কোনো ওরাটসই ব্যবহার করতাম না। কিন্তু যখন স্পেসিফিক কোশ্চেন থাকে যে হ্যাঁ তার ওভারিতে কোনো লিশন আছে কিনা বা প্রিভিয়াস একটা লিশন ছিল, এখন কি এই যে ডকুমেন্টেড একটা ডাউনগ্রেড হলো বা আমি কিছু পেলাম না তার স্পেসিফিক অ্যান্সারে, তাহলে আমি স্পেসিফিক অ্যান্সারে তাকে দিব যে হ্যাঁ ওভারি এখন ওরাটস 1। এই জন্য হচ্ছে আপনাকে নর্মাল ওভারির ক্ষেত্রে ওরাটস 1 হবে। এখন যদি আমি এরকম হয় যে হ্যাঁ পেশেন্ট লিভার মেটাস্টেসিস দেখতে আসছে, তার নর্মাল ওভারি, সেক্ষেত্রে আমরা ইউজ করব না। আমরা তখনই ইউজ করব যখন স্পেসিফিক ক্যান্সার মানে স্পেসিফিক কোয়ারি থাকবে ওভারির প্রতি,
তখন আমরা হচ্ছে বা পেলভিক অর্গানের প্রতি তখন আমরা ওরাটস ক্যাটাগরিটা ইউজ করব। এখন আমরা আসি, এখান থেকে আসলে লেখা বোঝা খুব কঠিন, তারপরে আমরা এখানে একটু আমি মুখে বলে দিচ্ছি যে 2019 থেকে 22তে আর কি আপগ্রেড হয়েছে, যেটা একটু আগে আমরা বললাম যে বাইলোকুলার লিশন, আরেকটা হচ্ছে যে শ্যাডোয়িং, এটা আমরা আসছি আসতে, কোনো লেখাই পড়া যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আসি সামারি আপডেটেড কি আমরা আপডেট এখানে আমরা করেছি 2022তে। একটা হচ্ছে যে খুব ভালো করে একটু খেয়াল করেন যে আমরা কি আপগ্রেড করেছি ইন শর্টে। একটা হচ্ছে ওরাটস ক্যাটাগরি মে অ্যাপ্লাই টু নর্মাল ওভারিস, এটা হলো 1 নাম্বার। ডাজ নট অ্যাপ্লাই টু পিআইডি, একটোপিক প্রেগনেন্সি, নন ভিজুয়ালাইজড অর অ্যাবসেন্ট ওভারি। এটাও খেয়াল রাখতে হবে যে যদি কারো ওভারি যদি অপারেটেড থাকে সেক্ষেত্রেও আমরা ওরাটস ক্যাটাগরি ইউজ করতে পারবো না। হোয়েন লিশন অরিজিন ইজ আনসার্টেন may consider CT or MRI. Definition and technique. When menopausal status is uncertain and uterus is absent, use age equal or more than 50 years to manage per postmenopausal category. Early and late menopause apply to management of hemorrhagic cyst. US specialist definitionটাও এখন চেঞ্জ হয়ে গেছে, এটা আপনারা একটু ইয়াতে দেখলে পারবেন যে এখন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট কাকে বলা হয়, ক্যাটাগরিটা একটু চেঞ্জ করা হয়েছে। ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড মে সাফিসিয়েন্ট when adequate and transvaginal ultrasound is limited, সেক্ষেত্রে আমরা ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড দিয়ে ওরাটস ক্যাটাগরি করব। অনেকের একটা ধারণা আছে যে ওরাটস ক্যাটাগরি করতে গেলে আমাকে শুধু টিভিএস দিয়েই করতে হবে, এটা একটা মিসকনসেপশন। কারণ যার হচ্ছে টিভিএস করতে পারবেন না, যেখানে অ্যাভেলেবল না, তাহলে তার ক্ষেত্রে কি আমি ওরাটস ক্যাটাগরি করতে পারবো না? হয়তো টিভিএসের মতো অত অ্যাকুরেট হবে না, কিন্তু তারপরেও আমাদেরকে ওখানে লিখে দিতে হবে, আমরা তো হেডিং দিয়েই রাখবো যে আমি ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডে করছি এবং সেখানে আমি ওরাটস ক্যাটাগরি করছি। ইন্টারভাল চেঞ্জ ওভার সিরিয়াল এক্সাম উড বি অ্যাসেসড ইউজিং অ্যাভারেজ লিনিয়ার ডাইমেনশন, যেটা আমাদেরকে করতে হবে লেংথ উইথ হাইট ডিভাইডেড বাই 3, এইভাবে হচ্ছে আমাদেরকে ফলো আপে আমাদেরকে আসতে হবে। Now rules for system use. Lexicon and scoring apply to most lesions regardless of patient risk or symptom. আপনাকে অবশ্যই ওরাটস ক্যাটাগরিটা ইউজ করতে হবে। বাইরাটস এখন বারবার বলছি যে বাইরাটস যেরকম এখন কোনো সার্জনি বা কোনো ফিজিশিয়ানই বাইরাটস ছাড়া কোনো ব্রেস্টের রিপোর্টের দিকে তাকাবে না, আস্তে আস্তে এখন এমনই হচ্ছে যে আপনাকে ওরাটস ছাড়াও আপনি রিপোর্টটা অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, আরও কিছু লেক্সিকান কিছু টার্মিনোলজি আপডেট যেটা হয়েছে সেটা আমরা আসি, সেটা হচ্ছে ওরাটস জিরোর ক্ষেত্রে লিশন ফিচার্স রেফারাল ফর রিস্ক স্ট্র্যাটিফিকেশন ক্যান নট বি অ্যাকুরেটলি অ্যাসিউরড ডিউ টু টেকনিক্যাল এরর, যেটা একটু আগে আমরা বললাম, কিন্তু খেয়াল রাখতে হবে দিস এরর নট ডিউ টু ইউজার আনসার্টেনিটি। আচ্ছা, এখানে আপনাদের দেখতে আসলে খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। আচ্ছা, এখন আমরা আসি যে আমরা যে কালার ডপলারের স্কোরিংটা বললাম, কালার ডপলারের স্কোরিংটা আসলে 4 ধরনের স্কোর করা হয়। স্কোর 1 নো ফ্লো, স্কোর 2 মিনিমাল ফ্লো, স্কোর 3 মডারেট ফ্লো অ্যান্ড স্ট্রং ফ্লো হচ্ছে স্কোর 4। এখন আমরা যে ওরাটস ক্যাটাগরিটা করলাম, আপনারা সবাই জানেন এটা করা হয় কিসের ভিত্তিতে? রিস্ক অফ ম্যালিগনেন্সি বা পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুর উপরে ডিপেন্ড করে আসলে এই ক্যাটাগরাইজটা করা হয়। তাহলে যেটা হচ্ছে জিরো ওরাটস, যেটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল ফর রিস্ক অফ ম্যালিগনেন্সি, নর্মাল ওভারি যেটা সেটা তো জিরো, সেখানে কোনো রিস্ক অফ ম্যালিগনেন্সি নাই। অলমোস্ট সার্টেনলি বিনাইন যে ওরাটস 2 যেটা, সেটা হচ্ছে রিস্ক অফ ম্যালিগনেন্সি লেস দেন 1%, low risk 1 to less than 10, intermediate risk 10 to less than 50, and high risk more than equal or more than 50% risk of malignancy. এখন আপনাদের কাছে আমি একটা চার্ট দিয়েছি, কারণ এই চার্টের এখানে আসলে বলা খুব মুশকিল, তারপরে আমরা আপনাদেরকে একটু বলি, কারণ হচ্ছে এটা হচ্ছে সত্যি কথা, আমরা সবাই এত বিজি, আজকে এখান থেকে যাওয়ার পরে আবার আমরা প্র্যাকটিসে কাজে চলে যাব, পরে দেখা যাবে যে আমাদের একটু পড়ারও সময় হচ্ছে না। তো এই কারণে আসলে আপনাদেরকে আমি এটা একটু দিয়ে দিয়েছি যে আপনারা বাসায় যাই একটু দেখবেন যে কিভাবে আসলে এই ক্যাটাগরাইজটা আমরা করি। এটা হচ্ছে 22 এর নতুন ভার্সন যেটা আসছে, সেটা হচ্ছে যে তার আগে আমরা বটম লেফটে আমরা দেখি যে এখানে আমরা কি কি জিনিস ইউজ করছি।
সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করব হচ্ছে কালার ফ্লো, যেটা সিএফ দিয়ে আছে, আরেকটা হচ্ছে প্যাপিলারি প্রজেকশন, যেটা পিপি দিয়ে লেখা আছে। বটম লেফটে আপনি লেখা আছে যে কি কি দিয়ে আমরা কি ইভালুয়েট করতে পারি। সরি, দেখেন আপনার কাগজ সবাই পাইনি, আমরা দেখা এটা কি একটু ম্যাগনিফাই করে দেওয়া যাবে আমার অংশটা, কারণ আমি তো এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না আমি দেখার জন্য আর কি। হ্যাঁ, হচ্ছে না মনে হয় না। এখন হাত দিয়ে টেনে টেনে সাইডে নিতে হবে আর কি। ও হাত দিয়ে টেনে টেনে, হ্যাঁ, এটা প্রেস করে এটা ধরে এটা আচ্ছা, আমরা একটু আসি ওরেটস আল্ট্রাসাউন্ড 22 অ্যাসেসমেন্ট ক্যাটাগরি অ্যালগোরিদম। প্রথমে হচ্ছে আমরা দেখেন, প্রথমে একদম টপ লেফটে নর্মাল ওভারি। নর্মাল ওভারি কার এর আন্ডারে পড়ছে নো লিশন, ফিজিওলজিক সিস্ট দ্যাট ইজ ফলিকুল অ্যান্ড কর্পাস লুটিয়াল সিস্ট, এদেরকে বলা হচ্ছে ওরেটস 1। দেন ক্লাসিক বিনাইন লিশন। ক্লাসিক বিনাইন লিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেগুলো আমরা ক্লাসিক বিনাইন লিশন আগেই আমরা জানি যে ডার্ময়েড সিস্ট, হেমোরেজিক সিস্ট, তারা তো আছে। ডার্ময়েড সিস্ট, হেমোরেজিক সিস্ট অ্যান্ড টিপিক্যাল এন্ডোমেট্রিওমা। এক্সট্রা ওভারিয়ান কিছু লিশনও আমাদের ওরেটস 2 এর মধ্যে পড়ে, যেমন হচ্ছে টিপিক্যাল প্যারা ওভারিয়ান সিস্ট, পেরিটোনিয়ান ইনক্লুশন সিস্ট অ্যান্ড হাইড্রোস্যালপিংস। কিন্তু এই যে টিপিক্যাল হেমোরেজিক সিস্ট, ডার্ময়েড সিস্ট অ্যান্ড এন্ডোমেট্রিওমা, এদেরকে যে আমরা ওরেটস ক্যাটাগরি করছি, সেটাকেও আবার ওরা আবার এটাকে আবার ডিভিশন করেছে। যদি লেস দেন 10 সেন্টিমিটার হয় এই হেমোরেজিক সিস্ট, ডার্ময়েড সিস্ট, ইভেন এন্ডোমেট্রিওমা, একসময় এরা শুধু 2 ক্যাটাগরির মধ্যেই ছিল, কিন্তু এখন বলা হচ্ছে না, যদি লেস দেন 10 সেন্টিমিটার হয় তাহলে ওরেটস 2, যদি মোর দেন অর ইকুয়াল 10 সেন্টিমিটার হয় তাহলে ওরেটস 3। এরপরে আমরা আসি আদার লিশন। আদার লিশনের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরাইজ করা হয়েছে, সিস্টিক লিশন অ্যান্ড সলিড অর সলিড অ্যাপিয়ারিং লিশন। আমরা প্রথমে আসি সিস্টিক লিশনের ক্ষেত্রে। সিস্টিক লিশনের ক্ষেত্রে হচ্ছে যে যদি সলিড কম্পোনেন্ট না থাকে এবং সলিড কম্পোনেন্ট থাকে, দুই ভাগে আমরা ভাগ করেছি। সলিড কম্পোনেন্ট যদি স্মুথ হয়, সলিড কম্পোনেন্ট যদি স্মুথ হয় এবং সিস্ট যদি স্মুথ হয় এবং যদি ইউনিলোকুলার অর বাইলোকুলার সিস্ট। এখন বাইলোকুলার ডেফিনেশন হচ্ছে যদি আমার দুইটা সেপ্টেশন থাকে, সেটাই হচ্ছে আমার বাইলোকুলার সিস্ট। ইউনিলোকুলার অথবা বাইলোকুলার সিস্ট হয় যদি লেস দেন 10 সেন্টিমিটার সাইজ হয় তাহলে ওরেটস 2, যদি ইকুয়াল অর মোর দেন 10 সেন্টিমিটার ওরেটস 3। তাহলে একসময় আমরা যদি জানতাম যে ইউনিলোকুলার সিস্ট মানে ওরেটস 2, কিন্তু এখন এরা আরও ক্যাটাগরাইজ করছে। মাল্টিলোকুলার স্মুথ সিস্ট যদি উইথ কালার ফ্লো, যদি স্কোর লেস দেন 4 হয় এবং সাইজ যদি লেস দেন 10 সেন্টিমিটার হয় তাহলে ওরেটস 3। মাল্টিলোকুলার স্মুথ সিস্ট কিন্তু কালার কোড লেস দেন 4 এবং তখনই আমাদের হবে ওরেটস 4। তাহলে দেখেন এই কালার কোড এবং যদি সাইজ হচ্ছে মোর দেন 10 সেন্টিমিটার হয় তখনই আমাদের ওরেটস 4 হয়ে যাচ্ছে। তার মানে এইভাবে এখনকার যে ওরেটস ক্যাটাগরিটা 2020-তে ভাগ করা হয়েছে, আরও বেশি স্পেসিফাই করে ওরা দিয়েছে, যে জাস্ট শুধু সাইজ দিয়ে কালার কোডিং এগুলো সব, কালার কোডকে আগেও বলা ছিল কিন্তু কালার কোডকে এখন আরও বেশি স্পেসিফাই করে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যে আরও স্পেসিফিকলি আমরা কীভাবে 3 আর 4-কে ডিফারেন্সিয়েট করতে পারবো। তাদের ডিফারেন্ট স্টাডিতে দেখা গেছে 3 অ্যান্ড 4-এর মধ্যে অনেক বেশি ওভারল্যাপ হয়ে যাচ্ছে, অনেক 3 কেসেস আননেসেসারি সার্জারি হয়ে যাচ্ছে এবং অনেক 4 কেসেস আননেসেসারি ফলো আপ হচ্ছে। এই কারণে তারা স্পেশালি এই 3 আর 4 এই কোডিংটার উপরে তারা সবচেয়ে বেশি কাজ করেছে এবং তার মেইন ফোকাসটা হচ্ছে এখন যেটা হচ্ছে কালার কোডিং, প্যাপিলারি প্রজেকশন, এইটার উপরে আর সেপ্টেশনের উপরে। আগেও যেটা ছিল, কিন্তু কালার কোডিংকে তারা অনেক বেশি প্রেফারেন্স দিয়েছে। আমরা নেক্সট স্লাইড একটু যাই। আচ্ছা, আমরা সবাই জানি ইউনিলোকুলার সিস্ট কাকে বলে, যে ইউনিলোকুলার সিস্ট হচ্ছে এটা, আর বাইলোকুলার সিস্ট হচ্ছে যখন 2 লোকিউল থাকবে কিন্তু 1 সেপ্টেশন থাকবে, কিন্তু লোকিউল 2টা। এই লোকিউলটা আবার কমপ্লিট সেপ্টেশন হইতে হবে, ইনকমপ্লিট সেপ্টেশন হলে আবার এই বাইলোকুলার সেপ্টেশনের মধ্যে আসবে না।
তো আগে হচ্ছে আমরা যারা কাজ করি আমরা সবাই এরকম একটা সেপ্টেশন দেখলে আমরা খুব ঝামেলায় পড়ে যেতাম যে এটা আমরা কি 2 এ ফেলবো নাকি 3 ফেলবো, কারণ সেপ্টেশন মানেই তখন ক্যাটাগরাইজটা ডিফারেন্ট ছিল। এখন ওরা বলা হচ্ছে যে না, ইউনিলোকুলার এটাকে বাইলোকুলার সিস্ট বলছে, আর মাল্টিলোকুলার হচ্ছে যখন ইকুয়াল অর মোর দেন 3 লোকিউলস থাকছে কিন্তু সেপ্টেশন ইকুয়াল অর মোর দেন 2 সেপ্টেশন, তখন এটাকে মাল্টিলোকুলার সিস্ট হিসেবে ধরা হচ্ছে এখনকার ডেফিনিশন অনুযায়ী। নেক্সট আমরা আসি শ্যাডোয়িং, যেটা নতুন অ্যাড করা হয়েছে। এই শ্যাডোয়িংটা কেমন হতে হবে? এই শ্যাডোয়িং হতে হবে ডিফিউজ এবং ব্রড শ্যাডোয়িং। এরকম রিফ্র্যাক্টিভ আর্টিফ্যাক্ট, এই রিফ্র্যাক্টিভ আর্টিফ্যাক্ট আপনারা জানেন যে সাধারণত আমাদের ডার্ময়েড সিস্ট বা এগুলোতে সাধারণত আসে। এই রিফ্র্যাক্টিভ আর্টিফ্যাক্টের যে শ্যাডো, এটাকে কিন্তু সেই আমাদের ব্রড এবং ডিফিউজ শ্যাডোয়িংয়ের সাথে কনফিউজ করা চলবে না। এটার আলাদাই ওরা ডেফিনেশন এবং ছবি দিয়ে দিয়েছে যে কিভাবে আমরা ডিফিউজ শ্যাডো এবং রিফ্র্যাক্টিভ আর্টিফ্যাক্টকে আলাদা করব। এখন আমরা আসি মেজর আপডেট আবার কি আসছে, যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপডেটের ম্যানেজমেন্টটা নতুন কি আসছে সেটা হচ্ছে যদি ওরঅ্যাটস ও 0 হয়, যেটা আমরা বললাম যে টেকনিক্যাল এররের জন্য আমি ইভ্যালুয়েট করতে পারছি না, সেক্ষেত্রে রিপিট আলট্রাসাউন্ড স্টাডি অর এমআরআই। যদি ওরঅ্যাটস 1 থাকে কোনো চেঞ্জ নাই, আমার এটা ডিপেন্ড করবে হচ্ছে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি, এগুলোর উপরে ডিপেন্ড করবে যে আমি তাকে কিভাবে ফলো আপে করবো। ওরঅ্যাটস 2 লেস ফলো আপ ফর সিম্পল সিস্ট, ইউজ অ্যাভারেজ লিনিয়ার ডাইমেনশন, যেটা আমরা বললাম লেংথ প্লাস উইথ প্লাস হাইট ডিভাইডেড বাই 3। আগে যেটা হতো যে অনেক সময় আমরা ইনটু করতাম, এখন এটাকে বলা হচ্ছে না, প্লাস লেংথ প্লাস উইথ প্লাস হাইট ডিভাইডেড বাই 3 দিয়ে এইভাবে আমরা ইন্টারভাল চেঞ্জের মেজারমেন্টটা করব। সার্ভিলেন্স লিমিটেড টু 24 মান্থস দেন অ্যাজ ক্লিনিক্যালি ইন্ডিকেটেড। আমরা সাধারণত 24 মান্থসের জন্য যদি ওরঅ্যাটস থাকে আমরা এইভাবে ফলো আপ করবো, কিন্তু এর মধ্যে যদি পেশেন্টের কোনো ক্লিনিক্যালি ক্লিনিক্যালি ইন্ডিকেটেড থাকে আমরা যে কোনো সময় স্ক্যান করব। ক্লাসিক বিনাইন লিশনস হচ্ছে ইফ ফিচার্স আর অনলি সাজেস্টিভ অ্যান্ড ওভারঅল অ্যাসেসমেন্ট ইজ আনসার্টেন। যদিও ক্লাসিক বিনাইন লিশনের মধ্যে পড়ছে, কিন্তু কিছু জিনিস আমরা জানি যে যদি সাজেস্টিভ হয় যে আমি 100% শিওর না জিনিসটা একদম টিপিক্যালি বিনাইন কিনা, বা আমার অ্যাসেসমেন্ট আনসার্টেন হইতে পারে, তাহলে কনসিডার ফলো আপ উইদিন 3 মান্থস। গাইনোকোলজি অ্যাজ নিডেড ফর ক্লিনিক্যাল ইস্যুস। ওরঅ্যাটস 3 if not surgically excised consider follow up ultrasound within 6 months। তাহলে এই ফলো আপ রেকমেন্ডেশনগুলো কেন দিয়েছে? আমরা গতকাল যে আমাদের যে ওয়ার্কশপটা ছিল আমরা বলে দিয়েছিলাম যে এই ফলো আপটা কিন্তু অবশ্যই রেডিওলজিস্টকে তাদের রিপোর্টে করতে হবে, কারণ এটা হচ্ছে রেডিওলজিস্টের দায়িত্ব। রেডিওলজিস্ট এখন আর রেডিওলজিস্ট না, দে আর ক্লিনিক্যাল রেডিওলজিস্ট। তারা পেশেন্ট অ্যাসেস করবে, পেশেন্টের রিস্ক স্ট্র্যাটিফিকেশন দেখবে, ইমেজিং দেখবে, ক্লিনিক্যালি সব কিছু দেখবে, দেখার পরে তারা সেই পেশেন্টকে ফলো আপ দিবে। এই ফলো আপের টার্মগুলো তাদেরকেই লিখতে হবে তাদের রিপোর্টে। ওরঅ্যাটস 4 নিউ ইমেজিং অপশন পার গাইনি অঙ্কোলজিক্যাল প্রোটোকল এবং ওরঅ্যাটস 5 ইমেজিং পার গাইনি অঙ্কোলজিক্যাল প্রোটোকল। আমরা সবাই জানি ওরঅ্যাটসের ক্যাটাগরি ওভারের চেহারা কেমন হয়। তারপরে আমরা একটু আসলাম 2022-তে, যেহেতু নতুন ভার্সন আসছে, এখানে নতুন কিছু অ্যাড নাই, তারপরে আমরা একটু ডিসকাশন করি। নন ওভারিয়ান লিশন অর ফিজিওলজিক সিস্ট, দিস ইজ এক্সাম্পল অফ নন ওভারিয়ান লিশন। এগুলোকে আমরা সব, ফিজিওলজিক সিস্ট এগুলো সব হচ্ছে আমার ওরঅ্যাটস 1-এর ক্ষেত্রে। ফলিকল ইকুয়াল অর লেস দেন 3 সেন্টিমিটার। কর্পাস লুটিয়াল সিস্ট, কর্পাস লুটিয়াল সিস্টকেও অনেক ক্ষেত্রে দেখা যায় কর্পাস লুটিয়ালের ভিতরে হেমাটোমা থাকে, অথবা হচ্ছে কর্পাস লুটিয়াল ভিতরে অনেক সময় ফিব্রিলারি অ্যাপিয়ারেন্স থাকে, সেক্ষেত্রে অনেকে, বা হেমোরেজিক সিস্টের ক্ষেত্রে ফিব্রিলারি অ্যাপিয়ারেন্স থাকে, অনেকে এটাকে কমপ্লেক্স সিস্ট হিসেবে চিন্তা করতে পারে, কিন্তু আসলে তা না। আমাদেরকে বুঝতে হবে যে ফিব্রিলারি অ্যাপিয়ারেন্স ডিউ টু হেমোরেজ কোনটা আর সেপ্টেশন কোনটা, দুটো কিন্তু একদম সম্পূর্ণ ডিফারেন্ট থিংস। তাহলে কর্পাস লুটিয়াল সিস্ট দেখতে হবে, এবং সবসময় কর্পাস লুটিয়াল সিস্ট হলেও আমাদেরকে ডপলার দিয়ে সবসময় ইভ্যালুয়েশন করতে হবে। নেক্সট আমরা আসি ওরঅ্যাটস 3 ক্যাটাগরি। ওরঅ্যাটস 3 ক্যাটাগরি সিম্পল সিস্ট মোর দেন 3 সেন্টিমিটার বাট লেস দেন 10 সেন্টিমিটার, অথবা পোস্ট মেনোপজালের ক্ষেত্রে লেস দেন 10 সেন্টিমিটার। ইউনিলোকুলার সিস্ট স্মুথ ইনার ওয়াল, এটা খেয়াল রাখতে হবে, ইনার ওয়ালটা খুবই স্মুথ হতে হবে এবং নন লেস দেন 10 সেন্টিমিটার সাইজ হতে হবে। আর আমরা যেটা বললাম বাইলোকুলার সিস্ট, আমরা তো ডেফিনেশন দিয়ে দিয়েছি। ওরঅ্যাটস 2 ক্যাটাগরির মধ্যে যেটা আমরা নতুন আরও আসছে সেটা হচ্ছে টিপিক্যাল হেমোরেজিক সিস্ট, ডার্ময়েড সিস্ট, এন্ডোমেট্রিওমা, প্যারা ওভারিয়ান সিস্ট, ইনক্লুশন সিস্ট আর হাইড্রোস্যালপিংস। এদের আলাদা ডেফিনেশন আকারে কাদেরকে আমরা কি বলবো এভাবে আমাদেরকে দিয়ে দেওয়া আছে গাইডলাইনে।
তবে খেয়াল রাখতে হবে এই হেমোরেজিক সিস্ট, ডার্ময়েড সিস্ট, এন্ডোমেট্রিয়ামা যখনই মোর দেন 10 সেন্টিমিটার হয়ে যাবে, এখন কিন্তু ওরাটস ক্যাটাগরি অনুযায়ী ওরা 3 ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। আর প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে ডপলার ইভ্যালুয়েশন করতে হবে। যে জিনিসটা আমি একটু আগে বলছিলাম যে সেপ্টেশন, খেয়াল করেন ইট ইজ এ টিপিক্যাল হেমোরেজিক সিস্ট উইথ থিক, দিস ইজ এ ফিব্রিলারি প্রজেকশন, দিস ইজ নট এ সফট টিস্যু প্রজেকশন, এটা কোনো সেপ্টেশন না। তাহলে এটা আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করব? অনলি কালার ডপলার। আমরা যদি কালার ডপলার দিই তাহলে দেখব যে পেরিফেরি অফ দ্য সিস্টতে ফ্লো দেখা যাচ্ছে, কিন্তু সিস্টের ভিতরে কোনো প্রজেকশনের ভিতরে কোনো ফ্লো নাই। সো দিস ইজ নট এ সফট টিস্যু কম্পোনেন্ট। আর এখানেও দেখা যাচ্ছে আমাদের কিছু ফিব্রিলারি এরিয়া আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমাদেরকে টু দ্য পয়েন্ট আমাদেরকে করে আমাদেরকে ওরাটস ক্যাটাগরাইজেশন করতে হবে। নাও ওরাটস 3 যেটা লো রিস্ক, ইউনিলোকুলার অর বাইলোকুলার সিস্ট মোর দেন 10 সেন্টিমিটার, ইউনিলোকুলার সিস্ট, ইরেগুলার ইনার ওয়াল সাইজ। আমাদেরকে আমরা যখনই বলি ইরেগুলার ওয়াল, সে ইরেগুলার ওয়াল বলতে আমরা কি বুঝাচ্ছি? সেটা হচ্ছে ওয়ালের ইরেগুলারিটি তখনই হবে যখন ভিতরের ওয়ালটা, ইনার ওয়াল ইরেগুলার হবে এবং থিকনেসটা মোর দেন 3 মিলিমিটার হবে, তখনই আমরা এটাকে বলবো ইরেগুলার লিশন। আর হচ্ছে মাল্টিলোকুলার সিস্ট, স্মুথ ইনার ওয়াল and septation less than 10 সেন্টিমিটার, কালার স্কোর লেস দেন 4। এই কালার স্কোরটা বারবার আমি বলছি নতুন ভাইরাসের ক্ষেত্রে, ইভেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে কালার স্কোর আপনার একটা লাইফ সেভিং একটা মডালিটি যখন আপনি একটা ওভারিয়ান সিস্ট ইভ্যালুয়েশন করবেন। সলিড লিশন উইথ অর উইদাউট শ্যাডোয়িং, স্মুথ আউটার কন্টার, এনি সাইজ, কালার স্কোর 1, সেটাও আমাদের 3 লিশন। তাহলে সলিড লিশন কিন্তু দেখেন কালার স্কোর 1। অতএব সলিড লিশন দেখলে আমরা আসলে ভয় পেয়ে যাই যে একটা সলিড লিশন পেশেন্টের এরকম, বিশেষ করে এইজেড হলে তো আরও আমরা ভয়ে থাকি যে সলিড মানেই হয়তো বা হচ্ছে পেশেন্টটা ক্যাটাগরি, আমরা ওরাট ক্যাটাগরিটা হাই করে ফেলি। কিন্তু অবশ্যই আমরা যদি কালার ডপলার দিয়ে ইভ্যালুয়েশন করি, এখন এই কালার ডপলারটা আপনি কিভাবে দিবেন? কালার ডপলার যে আমি শুধু কালার ডপলার অন করলেই হবে না, এটা আমি কথার কথা বলছি যে কালার ডপলার অন করলেই হয়, কিন্তু আসলে তা না। কালার ডপলারে আপনারা দেখবেন যে সেখানে একটা অপশন আছে পিআরএফ। হ্যাঁ, পিআরএফ তার মানে আপনাকে খুব লো রেঞ্জে দেখে আপনাকে কালার ফ্লো ইভ্যালুয়েট করতে হবে। এটার উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে আপনি যখন ক্যারোটিড ইভ্যালুয়েশন করবেন, মনে করি আপনি ডপলার মেশিনটা দিয়ে ক্যারোটিড ইভ্যালুয়েশন করেন, ক্যারোটিডের থাকে হাই ফ্লো, তাহলে সেখানে সেই ডপলার মেশিনটাকে আমি যখন পিআরএফ হাই দিয়ে দেখছি, কারণ আমি এখানে হাই ফ্লো দেখছি, আমি ওই হাই ফ্লোর মধ্যে আমার ওই স্ক্যান এরিয়াটাকে নিয়ে আসছি। কিন্তু আমি যখন যেখানে লো ফ্লো, মনে করি আমি ওভারি, যে কোনো সফট টিস্যু, লিভার, তারপরে ওভারি, যে কোনো সফট টিস্যু যে অর্গানগুলো থাকে তাদের সাধারণত লো ফ্লো থাকে। এখন এই লো ফ্লো আমি যদি হাই ফ্লো সেটিংয়ে দেখি তাহলে কি আমি পিক করতে পারবো? তাহলে আমি যদি সলিড লিশন আমি পিআরএফ না চেঞ্জ করে দেখি, তাহলে আমি এমনি কালার স্কোর 1 বলবো। তাহলে আপনাকে যেটা করতে হবে, সেখানে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট যে পিআরএফ ভ্যালু আপনার মেশিনের, আপনি এটা প্র্যাকটিস করেই বুঝবেন যে আপনার মেশিনের ওভারিতে, সাধারণত নর্মাল ওভারিতে কোন পিআরএফ ভ্যালুটা সে পিক করে, নট ওভারিয়ান আর্টারি। আমি কিন্তু বলছি সফট টিস্যু উইদিন ওভারি, উইদিন সলিড পোর্শন অফ দ্য লিশন, উইদিন ইউটেরাস। ঠিক আছে, আমরা কিন্তু ওভারিয়ান মেজর ভেসেল নিয়ে কথা বলছি না, মানে আর্টারি, ইউটেরাইন আর্টারি, ওভারিয়ান আর্টারি, এটা নিয়ে কথা বলছি না, আমরা বলছি সফট টিস্যু। যখনই আপনি কালার কোড দেখবেন অবশ্যই আপনাকে পিআরএফ মানে অ্যাপ্রোপ্রিয়েট পিআরএফে ইভ্যালুয়েট করে তারপরে বলতে হবে আসলে তার কালার স্কোর কত। Solid lesion with shadowing, smooth outer contour, any size, color score 2 to 3, still within the category 3. Category 4 lesion আসলে সবগুলা আমরা একটু আগে যা বললাম তাই থাকবে, কিন্তু সাইজ ইনক্রিজ থাকবে এবং ওয়াল ইরেগুলার থাকবে, কিছু প্যাপিলারি প্রজেকশন থাকবে। এখন এই প্যাপিলারি প্রজেকশনের ডেফিনেশনটা কি? অনেক সময় দেখা যায় যে একটা হেমোরেজিক সিস্টের সাইডের, আপনারা প্রায় পাবেন হেমোরেজিক সিস্টের সাইড ওয়াল থেকে কিছু প্রজেকশন এরকম থাকে, তাহলে এটা কি প্যাপিলারি প্রজেকশন নাকি এটা হেমোরেজিক সিস্টের কোনো ব্লাড ক্লট? আমরা এটা কিভাবে বুঝবো? অর্থাৎ এটা আমাকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে। সে একই সমাধান, আমরা যদি প্রপার পিআরএফ দিয়ে কালার ডপলার ইভ্যালুয়েশন করি তাহলে আমরা এমনি বুঝতে পারবো যে না, এটা একটা ব্লাড ক্লট আর এটা হচ্ছে আমাদের প্যাপিলারি প্রজেকশন। প্যাপিলারি প্রজেকশনের ডেফিনেশনটা নতুন গাইডলাইনে বলে দিয়েছে যে যদি মোর দেন 3 মিলিমিটার একটা প্রজেকশন থাকে তখনই আমরা এটাকে প্যাপিলারি প্রজেকশন বলবো। তাহলে এই প্যাপিলারি প্রজেকশন যত নাম্বার যত বেশি হবে আমার গ্রেডিংটা তত আমার 4 থেকে আমার 5-এর দিকে যাবে, এবং 5-এর ক্ষেত্রে আমার মাল্টিলোকুলার সিস সলিড কম্পোনেন্টের পরিমাণটা বেশি হবে এবং কালার স্কোর 4 হবে। তো এই আর সাথে আমার অ্যাসাইটিস এবং পেরিটোনিয়াল নোডিউলস থাকবে।
এগুলো যখন আমাদের থাকবে তখন আমরা ক্যাটাগরাইজ 5 করব। আসলে একটা লেকচারে এটা তো মুখস্থ করানো সম্ভব না। আমরা যেটা বলি যে এটা আমরা এখন কিভাবে মনে রাখবো, কারণ ফোর্থ যখন 19-এ ছিল এখন 2022-তে এটা আরও স্পেসিফিক করে দিয়েছে, আরও ক্যাটাগরাইজটা আপনার কাছে মনে হবে যে খুব ঝামেলার করেছে। আসলে তা না, এই ঝামেলাটা করা হচ্ছে ফর পেশেন্ট এবং সার্জনের বেনিফিটের কারণে, যেন সার্জন কোনো পেশেন্টের ওভার ডায়াগনোসিস না করে বা আন্ডার ডায়াগনোসিস না করে, এই কারণে এই স্পেসিফিকেশনটা করা হয়েছে। তাহলে এটা মনে রাখার উপায় কি? সেটা হচ্ছে যে স্মার্টফোনে তারা নতুন একটা অ্যাপ আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ওরাইটস স্কোর অ্যান্ড ম্যানেজমেন্ট রিকমেন্ডেশন। আমেরিকান কলেজ অফ রেডিওলজি এটা করে দিয়েছে যে আপনি আপনার স্মার্টফোনে যে কোনো সময় ডাউনলোড করে আপনি আপনার চেম্বারে বা প্র্যাকটিসিং লাইফে এটা করতে পারবেন। অতএব এটা মুখস্থ করার মানে প্র্যাকটিস আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ পেশেন্ট এক পাশে টিভিএস করবো আরেক পাশে এরকম করবো, এটা তো করা যাবে না। যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা রাখতে হবে, কিন্তু তার সাথে আমাদের এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এখন যেটা আমরা আসি, আমরা বললাম যে ঠিক আছে আল্ট্রাসাউন্ডে আমরা ইভ্যালুয়েট করলাম, এমআরআই ওরাইটসে স্কোরিং আসছে, সিটি স্কোরিংটা আসলে আমাদের দেশে মানে সিটি স্কোরিংটা আসলে ছিল না। তো সিটি স্কোরিং না থাকার ফলে অনেক ক্ষেত্রে হয় কি আমরা মানে কি বলবো খুশির ঠেলায় বলেন এরকম খুশির ঠেলায় আমরা সিটিতেও ওরাইটস করা শুরু করে দিলাম। কিছু তো একটা করতে হবে, কারণ আমি একটা কমপ্লেক্স লিশন বলছি কিন্তু গাইনোকোলজিস্টের সাথে তো আমি আসলে সবসময় ওভার দ্য ফোনে আমরা কথা বলতে পারছি না। এখন কি স্কোরিং করব? তো কোনো স্কোরিং আমাদের হাতে নেই, আমরা তো ডেফিনেট ডায়াগনোসিস দিতে পারি না যেটা বিনাইন না ম্যালিগনেন্ট। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা স্কোরিং সিস্টেম অবশ্যই থাকা উচিত। এটার উপরে ভিত্তি করে আসলে কতগুলো আর্টিকেল বের হয়েছে, আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই দেখবেন অনেকগুলো আর্টিকেল আছে। তার মধ্যে এই আর্টিকেলটা এটাও সবগুলো প্রায় একই, তার মধ্যে আমরা একটা আর্টিকেল নিয়ে আমরা আপনাদেরকে কথা বলছি, সেটা হচ্ছে মডিফাইড কম্পিউটার টমোগ্রাফি স্কোরিং সিস্টেম ফর ওভারিয়ান টিউমার। আজকে এখানে অনেক গাইনোকোলজিস্টও আছেন, এই জন্য আমরা বললাম এরপর থেকে আমরা যখন সিটি স্ক্যানে করব আমরা কিন্তু সিটি স্কোর করব, তখন বলবেন না যেটা কোথা থেকে আসছে। আচ্ছা, তারপর আমি বলবো যে এটা স্কোরিং সিস্টেমটা একদম নতুন। আমরা যারা যেহেতু আমেরিকান কলেজ অফ রেডিওলজি থেকে এখনও পাবলিশড হয়নি যেটা স্কোরিং সিস্টেম, কিন্তু আমাদেরকে বা পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য বা আমাদের ক্লিনিশিয়ানের সাথে ইজি কমিউনিকেশনের জন্য স্কোরিং সিস্টেমটা আমরা ইউজ করব। এবং বেটার হয় আপনি স্কোরিং সিস্টেমটা ইউজ করার পর সাথে নিচে এই সিটি স্কোরিংয়ের যে প্রবাবিলিটিটা আছে সেটা যদি দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনাদের ক্লিনিশিয়ান বুঝবে যে আপনি এই স্কোরের কতখানি প্রবাবিলিটি ভাবছেন ক্যান্সারের। এখন আমরা আসি যে এই সিটি ফিচারে আমরা কি লেক্সিকন আমরা ইউজ করব। আমরা আল্ট্রাসাউন্ডের মতো এখানে একই লেক্সিকনগুলোই আমরা ইউজ করব, যেমন সিস্টিক ম্যাস, সিস্ট উইদাউট এ সলিড পোর্শন, সলিড ম্যাস, এনহান্সিং সলিড ম্যাসকে আমরা এখানে সলিড ম্যাস হিসেবে ধরব, নন এনহান্সিং অংশকে আমরা এখানে সলিড ম্যাস বলবো না। যেমন হচ্ছে ডার্ময়েড, যদি নন এনহান্সিং কোনো পার্ট থাকে বা আমরা এটাকে সলিড ম্যাস হিসেবে কাউন্ট করব না। মিক্স সলিড অ্যান্ড সিস্টিক ম্যাস, সিস্ট উইথ এনহান্সিং সলিড পোর্শন, বারবার এখানে বলা হচ্ছে যে এখানে সলিড মানেই বলা হচ্ছে যে আপনি সিটি স্কোরিং যখনই করবেন সলিড মানেই হচ্ছে যেখানে এনহান্সিং থাকবে। এখন এই এনহান্সমেন্ট কতখানি হবে কি হবে সেটা আমরা একটু ডিটেলসে পরে আসছি। মিক্স সিস্টিক অ্যান্ড ফ্যাটি ম্যাস, সিস্ট উইথ লিপিড কন্টেন্ট, যেটা আমরা সিটি স্ক্যানে করি আমরা ফ্যাট ডেন্সিটিতে মাপবো। মিক্স সিস্টিক সলিড অ্যান্ড ফ্যাটি ম্যাস, সিস্ট উইথ এনহান্সিং সলিড পোর্শন অ্যান্ড লিপিড কন্টেন্ট। ইউনিলোকুলারিটি সিঙ্গেল লোকিউল, মাল্টিলোকুলারিটি মোর দেন ওয়ান লোকিউল, যেটা আগে ওরাইটসে ছিল যে একটার বেশি হলেও মাল্টিলোকিউল ধরা হতো, সিটি স্কোরিংয়ে এখনও ডিফাইন করা হয়নি, তারা একটাকে সিঙ্গেল লোকিউল, মোর দেন ওয়ান লোকিউল হলে মাল্টিলোকিউল ধরা হচ্ছে। থিন ওয়াল, থিকনেস লেস দেন 3 মিলিমিটার, থিক ওয়াল ইকুয়াল অর মোর দেন 3 মিলিমিটার, থিন সেপ্টেশন লেস দেন 3, থিক সেপ্টেশন ইকুয়াল অর মোর দেন 3। সিম্পল কন্টেন্ট, ফ্লুইড কন্টেন্ট, খেয়াল করেন যদি ফ্লুইড কন্টেন্ট লেস দেন 30 হাউন্সফিল্ড ইউনিট ইন নন কন্ট্রাস্ট স্টাডি হয় তখন আমরা এটাকে সিম্পল কন্টেন্ট হিসেবে ধরব। আর প্রোটিনাশিয়াস বা হেমোরেজিক কন্টেন্ট যদি ইকুয়াল অর মোর দেন 30 হাউন্সফিল্ড হয় ইন নন কন্ট্রাস্ট তখনই আমরা এটাকে হেমোরেজিক বা প্রোটিনাশিয়াস কন্টেন্ট ধরব। নেক্রোসিস, নন এনহান্সিং সলিড পোর্শনকে আমরা নেক্রোসিস ধরব। এখন এনহান্সমেন্ট প্যাটার্ন কাকে ধরব? আগে আমরা জানতাম যে আমরা যদি বেসলাইন থেকে 15 যদি হাউন্সফিল্ড ইউনিট হয় তাহলে আমরা ধরব, কিন্তু এখানে বলা হচ্ছে যে না, এই প্যাপিলারি প্রজেকশন বা সলিড প্রজেকশন যদি ইকুয়াল অ্যান্ড মোর দেন 20 হাউন্সফিল্ড হয় তখনই আমরা এটাকে বলবো যে মানে এনহান্সমেন্ট হয়েছে লিশনের। অ্যাসাইটিস, এখন অনেক সময় দেখা যায় যে আমরাও ঝামেলায় পড়ি, কারণ এখনকার নতুন যে গাইডলাইন তারা স্পেসিফাই করে দিয়েছে যদি ফ্লুইড শুধু কালডিস্যাকে বা পাউচ অফ ডগলাসে থাকে আমি কি এটাকে অ্যাসাইটিস বলবো কি বলবো না?
এটা আসলে খুব কনফিউশন, কিন্তু আপনি একটা দেখছেন যে টিউমারের চেহারা আগলি বাট কালেকশন এই জায়গাটায় আছে, তাহলে আপনি এটাকে কি বলবেন? এটা আসলে একটু কনফিউশনই ছিল, কিন্তু এখন এটাকে আরেকটু বেশি ক্যাটাগরাইজ করা হয়েছে। ফ্লুইড আউটসাইড দ্য পাউচ অফ ডগলাস অর কালডিস্যাক ফ্লুইড এক্সটেন্ডিং বিয়ন্ড দ্য স্পেস বিটুইন দ্য ইউটেরাইন অ্যান্ড ব্লাডার, এদেরকেই বলা হবে অ্যাসাইটিস। নাও মেটাস্টেসিস আমরা জানি পেরিটোনিয়াল নোডাল আর ডিস্টেন্ট মেটাস্টেসিস। এখন যেটা আমরা বললাম যে সিটি স্কোরিংয়ের সিস্টেম, আলট্রাসাউন্ডের আমরা একটা রিস্ক অফ ম্যালিগনেন্সির যে আমরা পার্সেন্টেজটা দেখলাম, এখন আমরা আসি সিটি স্কোরিংয়ে যে আমরা যে স্কোরিংটা করবো 1 2 3 4 5, সেটার পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু ফর ম্যালিগনেন্সি কতখানি। 1 আর 2 এর ক্ষেত্রে যদি 2 আমরা সাধারণত বলি একদম ফ্যাট কন্টেনিং লিশন বা সিম্পল সিস্ট, যেমন হচ্ছে আমাদের ডার্ময়েড, এগুলোকে আমরা বলি, তা এরা হচ্ছে যে আমাদের কোনো পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু নাই ম্যালিগনেন্সির জন্য। যদি স্কোর 3 করা হয়, স্কোর 3 a uniloculated proteinaceous or hemorrhagic cystic mass or a multiloculated cystic mass with a thin wall and thin septation, still it is score 3. যদিও দেখা যাচ্ছে, দেখেন ইউনিলোকুলার, হেমোরেজিক অথবা মাল্টিলোকুলার, যদিও স্মুথ ওয়াল বাট স্টিল ওভারির ক্ষেত্রে, সিটির ক্ষেত্রে দিস ইজ 86.9%, দ্যাট ইজ সিটি স্কোর 3. CT score 4 positive predictive value 95.3%. A multiloculated cystic mass with a thick wall or thick septation or a solid mass with enhancement lesser than that of myometrium. এই যে একটু আগে আমরা যেটা আপনাদেরকে বললাম যে এমআরআই কাইনেটিক কার্ভ আমরা যেটা দেখি, এখানে আমাদের সিটি স্ক্যানের ক্ষেত্রে কাইনেটিক কার্ভ নাই, কিন্তু যেটা করা হয় আগে আমরা বলতাম যে যেটা আমরা একটু আগে দেখলাম যে 20 হাউন্সফুল ইউনিট এনহান্সমেন্ট, এখানে আমরা যেটা করি যে অ্যাডজাসেন্ট, এখানে মানে এসিটা বন্ধ, একটু ম্যানেজমেন্ট দেখবেন, সবাই খুব কষ্ট পাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, আমরা আসি এরপরে 95%, আচ্ছা এনহান্সমেন্ট লেসার দেন মায়োমেট্রিয়াম। 99% আমরা কখন বলবো? যদি এনহান্সমেন্টটা ইকুয়াল অর মোর দেন মায়োমেট্রিয়াম হয়, তখনই আমরা এটাকে বলবো পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু সিটি স্কোর 5। আমরা শেষ প্রায় আমাদের লেকচার, এখন আমরা আসি একটু ছবির দিকে আসি। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল সিস্ট স্কোর 1, আর এটা হচ্ছে আমাদের স্কোর 2। দেখেন এখানে হেমোরেজিক একটু হাই ডেন্সিটি ফ্লুইড, এগুলো হচ্ছে আমাদের স্কোর 3, যেখানে থিন সেপ্টেশন, আর যেখানে একটু সেপ্টেশন থিক সেপ্টেশন বা সলিড অংশটা, দিস ইজ স্কোর 5। আচ্ছা একটা কুইজ, এটা কি মনে হয়? তাড়াতাড়ি, আমাদের সেশন শেষ, আমাকে পাশ থেকে বলছে। বিনাইন অর ম্যালিগনেন্ট বাই স্কোর? বিনাইন কয়জন? ম্যালিগনেন্ট মানে আমি বলি স্কোর 3 এর মধ্যে কয়জন? স্কোর 4 কয়জন? কেউ হাতি তুলছে না। স্কোর 5 আছে কেউ? আচ্ছা 4 বেশি। স্কোর 2 কয়জন? তাহলে স্কোর 4, স্কোর 3 কম, স্কোর 4 বেশি। স্কোর 5 একজন। স্কোর 1 নাই। আচ্ছা এখন আমরা আসি একটু ইভ্যালুয়েশনে। এই জন্য বলা হয় যে চোখ কান খোলা রাখতে হবে। আমরা আসি, এখানে আমরা দেখছি যে হ্যাঁ সলিড লিশন কিছু সিস্টিক আসছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আমরা বারবার বলেছি না, এটা কি যারা রেডিওলজিস্ট তারা জানে। আচ্ছা এটা আমার 4, দিস ওয়ান 5। আচ্ছা আচ্ছা এই জন্য হচ্ছে না, সরি। এটা না না সেম পেশেন্ট না, আলাদা। ও আমি তো এখানে দেখাচ্ছি আসলে কার্সার আসতেছে না। আচ্ছা তাহলে উপরে লিশনটার স্কোর আর নিচেরটা? আচ্ছা 2 কয়জন? 3 কি জন্য? সিটি স্কোর। এই জন্য বললাম চোখ খোলা রাখতে হবে। সিটিতে আমাদের সাইজের কোনো ব্যাপার নাই, কিন্তু যেটা খেয়াল রাখতে হবে এটা কি ফ্যাট। যখনই ফ্যাট থাকবে, ক্যালসিফিকেশন থাকবে, তাহলে আমার স্কোরিং খোলা রাখতে হবে।
অতএব আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সিটি স্কোরিংটা, আমরা যখন সিটিতে আসবো আমাদেরকে সব জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আমাদের ফ্যাট, এনহান্সমেন্ট প্যাটার্ন, সেপটেশন, এগুলো সব কিছু। তো থ্যাংক ইউ অল।